ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। তো আজকে একটা নতুন ক্লাস, যে ক্লাসে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তার ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ অ্যানাউন্স ইটস উইথড্রল ফ্রম ওপেক এফেক্টিভ মে 26, in which year was OPEC originally established। অর্থাৎ এবছরে মে মাসে ওপেক গ্রুপ থেকে একটি দেশ নিজেদেরকে বার করে নিয়েছে বা নিজেরা বেরিয়ে গিয়েছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে সেটা কোন দেশ। তাহলে উত্তরটা এখানে দেওয়াই রয়েছে, ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস। বাট এখানে কোশ্চেনটা রয়েছে হুইচ ইয়ার ওপেক অরিজিনালি এস্টাবলিশড। কোশ্চেনটা হচ্ছে ওপেক কবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হিসাবে কোন দেশটা ওপেক গ্রুপ থেকে বেরিয়ে গেছে, ইউএই বেরিয়ে গেছে। আর আমাদের কোশ্চেনে করেছে যে ওপেক গ্রুপটা কবে প্রতিষ্ঠা পেয়েছে। তো মনে রাখবে এই গ্রুপটা কবে প্রতিষ্ঠা পেয়েছে, 1960-তে এটা এস্টাবলিশড হয়। এবং ওপেকের পুরো নাম যদি বলা হয়, মনে রাখবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি অর্থাৎ পৃথিবীর যে সমস্ত দেশগুলো পেট্রোলিয়াম এক্সপোর্ট করে সেই দেশগুলোকে নিয়ে এই গ্রুপটা রয়েছে। ঠিক আছে, তো পুরো নামটা বললাম, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এবার কোশ্চেন হতে পারে যে এই গ্রুপটা কবে তৈরি হয়েছে, বললাম 1960। এবার কোশ্চেন, এই গ্রুপের হেডকোয়ার্টারটা কোথায় বা সদর দপ্তর যদি বলা হয়, তাহলে মনে রাখবে সদর দপ্তর কোথায়, বর্তমানে ভিয়েনা হলো হেডকোয়ার্টার। ভিয়েনা কার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এবার মনে রাখবে এই গ্রুপে ফাউন্ডিং মেম্বার কারা ছিল। মনে রাখবে ফাউন্ডিং মেম্বার মানে 5খানা দেশকে নিয়ে এই গ্রুপটা তৈরি হয়। তো সেই ফাউন্ডিং মেম্বারগুলি হলো ইরাক, ইরান, তারপরে কুয়েত, তারপরে হলো সৌদি আরব এবং ভেনিজুয়েলা। এই 5টা দেশ ওপেকের কি ফাউন্ডিং মেম্বার। কিন্তু বর্তমানে যদি কোশ্চেন হয় যে ওপেক গ্রুপে কতগুলো দেশ আছে, তাহলে মনে রাখবে এখন যদি বলি আমরা 12খানা দেশ রয়েছে। তার মধ্যে ফাউন্ডিং মেম্বার রয়েছে কতগুলো, দেখো এখানে রয়ে আছে ফাউন্ডিং মেম্বার 5খানা দেশ রয়েছে। এদের সঙ্গে বাকি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কারা বাকি দেশ? তো মনে রাখবে একটা হলো আলজেরিয়া, তারপরে হলো তোমার কঙ্গো, তারপরে গিনি, এরপরে রয়েছে গ্যাবন, আর রয়েছে তোমার তারপরে লিবিয়া, তারপরে রয়েছে নাইজেরিয়া এবং আরেকটি রয়েছে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস। তো বর্তমানে তোমার এই দেশগুলো ওপেক গ্রুপে রয়েছে। তাহলে ওপেক গ্রুপের ফাউন্ডিং মেম্বার যদি বলা হয়, তাহলে কোন দেশগুলো? ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, 5টা। আর বাকি যে 7খানা দেশ রয়েছে এরা পরবর্তীকালে এখানে অংশগ্রহণ করেছে। তাহলে বর্তমানে কতগুলো দেশ? 12খানা। তাহলে কোন দেশটা রিসেন্টলি বেরিয়ে গেছে? ইউএই বেরিয়ে গিয়েছে। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল গ্রুপটা কবে তৈরি হয়েছে, 1960-তে প্রতিষ্ঠা পায়। নেক্সট কোশ্চেনে দেখো কি রয়েছে, WHO has designated a specific theme 2026 observance World Immunization Week to highlight the long-term benefits of vaccine. What is the theme? এর থিমটা কি? কি দিবস? ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। তো টিকাকরণ যে সপ্তাহ পালন করে WHO, তো এটা প্রতি বছর মনে রাখবে কবে পালন করা হয়, 24 থেকে 30শে এপ্রিল প্রতি বছর
এটা সেলিব্রেট করা হয় কি? ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। কারা সেলিব্রেট করে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরা প্রতিষ্ঠা পেয়েছে কবে বা এস্টাবলিশড হয়েছে 1948 সালের 7 এপ্রিল এটা প্রতিষ্ঠা পায়। আর এই 7 এপ্রিল দিনটাকে কি বলা হয়? মনে রাখবে, ওয়ার্ল্ড হেলথ ডে। কি বললাম? ওয়ার্ল্ড হেলথ ডে। এটা পালন করা হয় প্রতি বছর 7ই এপ্রিল। এবং WHO এর হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে, জেনেভা হলো এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা করেছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকের থিমটা কি ছিল। তো মনে রাখবে থিমটা কি? ফর এভরি জেনারেশন ভ্যাকসিন ওয়ার্ক। এটাই ছিল তোমার এবছরের থিম, মানে 2026 সালে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ইন এপ্রিল 26 আন্নালেনা বেয়ারবক, ইনি কে? মনে রাখবে বর্তমানে ইউএনজিএ অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইনি হলেন প্রেজেন্ট প্রেসিডেন্ট। ভিজিটেড ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন হার ক্যাপাসিটি as the head of a major international body. Which organization does she currently lead as president? তিনি কোন অর্গানাইজেশনের সভাপতি হিসেবে লিড করছেন? তো উত্তরটা বলে দিয়েছি, ইনি ইউএনজি এর প্রেসিডেন্ট। তাহলে উত্তর হবে এটা। এবার ইনি কততম প্রেসিডেন্ট? মনে রাখবে 80তম প্রেসিডেন্ট ইউএনজি এর। তো মনে রাখবে ইউএনজিএতে মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ ইউনাইটেড নেশনের 6টা যে প্রিন্সিপাল অর্গান রয়েছে, 6খানা যে প্রিন্সিপাল অর্গান আছে তাদের একটা হলো ইউএনজিএ অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি। এদের সদস্য সংখ্যা কত? ইউএনের যা সদস্য সংখ্যা সেটাই এদের সদস্য সংখ্যা, 193টা দেশ আছে। তো এখানে যিনি প্রেসিডেন্ট হন তাদের কার্যকাল হয়, প্রেসিডেন্ট হয় 1 বছরের, 1 ইয়ার ডিউরেশন টাইম। 1 ইয়ার বলতে সেপ্টেম্বর মাস থেকে নেক্সট ইয়ারের আগস্ট মাস পর্যন্ত দায়িত্বে থাকেন। তো এই আন্নালেনা বেয়ারবক ইনি মনে রাখবে 2025-এর সেপ্টেম্বরে দায়িত্বে এসেছেন এবং ইনি কবে এখান থেকে বেরিয়ে যাবে? 2026 মানে এই মাসের 31 তারিখে তার কার্যকাল শেষ হবে ইনি। এবং ইনি কততম প্রেসিডেন্ট বললাম? 80তম প্রেসিডেন্ট। এবং এনার জায়গায় এবার 26শে সেপ্টেম্বরে অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসে নতুন একজন আসছেন। কি নাম? মনে রাখবে খলিলুর রহমান। ইনি এখানকার নতুন প্রেসিডেন্ট হিসাবে আসছেন। কততম প্রেসিডেন্ট? মনে রাখবে 81তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন। কি নাম? খলিলুর রহমান। ইনি কোন দেশের? বাংলাদেশের একজন বাসিন্দা। তিনি জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট হবেন। আর এখন কে রয়েছেন? ইনি রয়েছেন আন্নালেনা বেয়ারবক। ইনি কত নম্বর? 80। আর এনার কার্যকাল শেষ হচ্ছে আগস্টে। যে খলিলুর রহমান 8ই সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব নেবেন। তাহলে এবার এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ইন্ডিয়া থেকে প্রথম মহিলা হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? মনে রাখবে বিজয়া লক্ষ্মী পণ্ডিত। বিজয়া লক্ষ্মী পণ্ডিত প্রথম ভারতীয় বা বলতে পারো প্রথম মহিলা হিসাবে বিজয়া লক্ষ্মী পণ্ডিত জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। কবে? 1953-54-তে অর্থাৎ 53 সেপ্টেম্বর থেকে 54 আগস্ট পর্যন্ত বিজয়া লক্ষ্মী পণ্ডিত প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন, প্রথম ভারতীয়। এবার আসি পরের কোশ্চেনে। বলেছে ইপিএফও লঞ্চ হুইচ ডিজিটাল প্ল্যাটফর্ম টু হেল্প ইউজার ট্রেস রিঅ্যাক্টিভেট inoperative or unclaimed provident fund accounts using other base authentication। অর্থাৎ ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কি লঞ্চ করেছে? একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ইউজার যারা রয়েছে ব্যবহারকারী তাদেরকে সাহায্য করবার জন্য। কাদের জন্য? যে ইপিএফ অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে বা বলতে পারো যেগুলো কেউ ক্লেম করেনি, এই ধরনের অ্যাকাউন্টগুলো যাতে আবার চালু করা যেতে পারে এবং যারা ইউজার রয়েছে তারা যাতে ক্লেম করতে পারে, তো তাদের সুবিধার জন্য একটা কি চালু করা হয়েছে? একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। তো সেই ডিজিটাল প্ল্যাটফর্মটার নামটা কি?
মনে রাখবে ই প্রাপ্তি, এটার একটা পুরো নাম আছে। এর পুরো নামটা কি? ইপিএফ। ইপিএফ বলতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। আধার বেস, কি বললাম? আধার বেস, আধার বেস অ্যাক্সেস, আধার বেস অ্যাক্সেস পোর্টাল, অ্যাক্সেস পোর্টাল ফর ট্র্যাকিং, for tracking inoperative accounts, inoperative accounts, এটা হলো এর পুরো নাম। তো এটাই তোমার চালু করেছে। উদ্দেশ্যটা কি? এই যে ইনঅপারেটিভ মানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে আছে, সেই অ্যাকাউন্টে যারা ইউজার তারা যেন সেই টাকাটা তুলে নিতে পারে বা সেটাকে আবার পুনরায় চালু করতে পারে অথবা, তো সেই কারণে এই পোর্টালটা বা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করেছে কারা? ইপিএফও, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এই সংস্থা। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। In 26, the Maharashtra AI policy aims to attract how much investment by 2031? অর্থাৎ 2031 সালের মধ্যে মহারাষ্ট্র সরকার এআইতে কত পরিমাণ ইনভেস্টমেন্ট করবে, যেটা তারা ঘোষণা করেছে। তো মনে রাখবে তারা ইনভেস্টমেন্ট যেটা করবে ঘোষণা করেছে প্রায় 10,000 কোটি টাকা এই খাতে ইনভেস্টমেন্ট করবে। যেটা কে ঘোষণা করেছে? মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী, কি নাম? দেবেন্দ্র ফাডনাবিস, যিনি কিনা তোমার এটা ঘোষণা করেছেন। আর মনে রাখবে যেখান থেকে প্রায় 1.5 লক্ষ জব ক্রিয়েট করা হবে, যেটা তোমার ঘোষণা করেছে 1.5 লাখ জব কি হবে? ক্রিয়েট করা হবে। কবের মধ্যে? 2031 সালের মধ্যে প্রায় 1.5 লক্ষ নতুন করে জব ক্রিয়েট হবে এই প্রজেক্টে। কি প্রজেক্টে? এআই প্রজেক্টে। বুঝা গেল? তো কত টাকা ঘোষণা করেছে? 10,000 কোটি টাকা। তো এই হলো আজকে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট। সকলে ভালো থেকো। আর এই ক্লাসের যে পিডিএফ, যেটা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল WBCS স্ট্রিমার, সেখান থেকে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ ওখান থেকে তোমরা পেয়ে যাবে।